যদি আপনার প্রিয় বন্ধু আপনার চরম শত্রু হয়ে ওঠে, যার জন্য আপনি সবকিছুই করেছেন, হঠাৎ সে হয়ে উঠেছে আজ আপনার বিরোধী। আর আজ তেমনই সম্পর্ক ভারত আর বাংলাদেশের। কখনো ভারতের চিকেন স্নেকের কাছে এয়ারবেস তৈরি করছে বাংলাদেশ, তো কখনো আবার জঙ্গিদের ভারতের বর্ডারে নিয়ে আসছে, আবার কখনো ভারতের একাধিক রাজ্যকে ঢুকিয়ে দিচ্ছে নিজেদের ম্যাপে। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ হোক বা 2900 কেজির বিস্ফোরক উদ্ধার, সবেতেই কি তবে লিঙ্ক রয়েছে বাংলাদেশের? নাকি বাংলাদেশের সাহায্য নিয়েই অপারেশন সিঁদুরের বদলা নিতে চাইছে পাকিস্তান? নাকি বাংলাদেশের সাহায্যে জঙ্গিরা আক্রমণ করছে ভারতে? আতঙ্কবাদী কার্যকলাপ থেকে ভারত বিরোধী মন্তব্য। গত এক বছরে বাংলাদেশ যা করেছে তা সত্যি চিন্তার বিষয় হয়ে উঠেছে ভারতের জন্য। আজ ইন্ডিয়া হু ডিকোডে আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে একের পর এক ভারত বিরোধী চক্রান্ত করা হচ্ছে বাংলাদেশের মাটি থেকে, আর তার বিরুদ্ধে ভারতই বা কি অ্যাকশন নিয়েছে এখনো পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক এক এক করে। ইউনুস আসতেই বাংলাদেশের শুরু বিপত্তি। 2024 সালে শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশের মুখ্য উপদেষ্টা পদে বসেন মোহাম্মদ ইউনুস। এই ইউনুস সম্পূর্ণরূপে মার্কিন মদতপুষ্ট এবং এক প্রকার পাকিস্তানি সমর্থক। তাই ইউনুস আসার পর বাংলাদেশের হাল যে পাকিস্তানের মতোই হবে সেটাই স্বাভাবিক। তাই 2024-এর পর থেকে বাংলাদেশে আর শান্তি ফেরেনি, বরং বেড়েছে অরাজকতা। টেক্সটাইল শিল্পে আরো অবনতি দেখা গিয়েছে। দেশের মধ্যে সংখ্যালঘু, বলা ভালো হিন্দু নিধন বেড়েছে। ধ্বংস করা হচ্ছে মন্দির, দৈনিক মিছিল চলছে ইসকন মন্দির বন্ধ করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত যেটা শুনলেন সেটা পুরোটাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু 2025 থেকে বাংলাদেশে দেখা গেল এমন কিছু কাণ্ড যার অভ্যন্তরীণ রইল না। 2025 থেকে পাকিস্তান আর চীনের গোলামে পরিণত হতে থাকে বাংলাদেশ। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল SM কামার উল হাসান করেন পাকিস্তান যাত্রা, আর ফেব্রুয়ারি মাস থেকেই পাকিস্তানের সাথে সরাসরি ব্যবসা শুরু করে বাংলাদেশ, যা স্বাধীনতার পর থেকে এই প্রথম। অপারেশন সিঁদুরের পর 3রা মে ইউনুসের এক সহযোগী জানান, ভারত পাকিস্তানে আক্রমণ করলে বাংলাদেশের উচিত নর্থ ইস্ট নিয়ে নেওয়া। ভাবুন, যে দেশকে আমরা স্বাধীন করলাম এবার তারাই করছে চোখ রাঙানির আস্পর্ধা। ভারতের গা ঘেঁষে তৈরি হচ্ছে বাংলাদেশি এয়ারবেস। হ্যাঁ, চলতি বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের সীমানা থেকে মাত্র 15 কিমি দূরে এবং শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক থেকে মাত্র 135 কিমি দূরে এয়ারবেস মজবুত করার কাজ শুরু করে বাংলাদেশ। এটি লালমনিরহাট এয়ারবেস, যা বহু বছর ধরেই পড়েছিল পরিত্যক্ত হয়ে, কিন্তু হঠাৎ করে তার সংস্কার শুরু হয়, আর তাদের এই কাজে সহায়তা করতে থাকে চীন। এরপরে ইউনুস করে বসে এক ভারত বিরোধী মন্তব্য। 1 আগস্ট চীন সফর করে ইউনুস। সেখানে তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে জানান, যদি আপনি ভারতের উত্তর পূর্বে যেতে চান তাহলে বাংলাদেশকে ব্যবহার করুন। অর্থাৎ ভারতে ঢোকার অন্যতম মাধ্যম হিসেবে নিজেদের ঘাঁটি ব্যবহার করার প্রস্তাব দেয় বাংলাদেশ। এরপর ওই মাসেই ভারতের তরফ থেকে বাংলাদেশের এই মন্তব্য এবং লালমনিরহাট এয়ারবেসের সংস্কার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা জানায়, সামরিক কাজে তারা এই বেস ব্যবহার করবে না এবং ভারত বিরোধী কোনো কাজ তারা করছে না। এখানেই শেষ নয়, বাংলাদেশে বাড়ছে আতঙ্কবাদী গোষ্ঠী। সেপ্টেম্বর মাসে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসাক দার আর ইউনুসকে দেখা যায় নিউ ইয়র্কে কথোপকথন করতে। এরপর অক্টোবর মাসে পাকিস্তান আর এক আর্মি জেনারেল শাহির শামসের মির্জা বাংলাদেশে আসে, আর দুই দেশের মধ্যে বাড়ে সেনা সহযোগিতা, বৃদ্ধি পায় ট্রেনিং এক্সারসাইজ। শুধুমাত্র পাকিস্তানের আর্মি কিংবা জেনারেলরা নয়, বাংলাদেশে বেস বানাতে শুরু করে হাফিজ শহীদের ঘনিষ্ঠরাও। তারা ঘুরে দেখে বাংলাদেশ ভারতের বিভিন্ন বর্ডার এলাকা। রিপোর্ট অনুযায়ী তাদের উদ্দেশ্য ভারতে আক্রমণ এবং আতঙ্কবাদী কার্যকলাপ করা। এমনকি বাংলাদেশের বর্ডারে হিজব উত তেহরির, আনসারুল্লাহ বাংলা
আল কায়দা, জামাত এ ইসলামীরা যেভাবে রেডিক্যালাইজেশন শুরু করেছে, অনুপ্রবেশ ঘটাচ্ছে ভারতে এবং পশ্চিমবঙ্গে, তা খুবই চিন্তার বিষয় হয়ে উঠেছে গত কয়েকদিন ধরে। অর্থাৎ ভাবুন, বাংলাদেশকে মেরেছিল যে পাকিস্তান, বাংলাদেশের জন্মই চায়নি যে পাকিস্তান, আজ তাদের সাথেই হচ্ছে সরাসরি ব্যবসা, চলছে আলোচনা পরামর্শ, তাদেরকেই দেওয়া হচ্ছে বাংলাদেশের মাটি জঙ্গি ঘাঁটি করার জন্য। এখনো বাকি রয়েছে, কারণ এরপর বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয় ভারতের এলাকা। এই বছরের অক্টোবর মাসে দেখা যায় আরো বড় একটা ঘটনা। 28শে অক্টোবর পাকিস্তানের সেনা অধ্যক্ষ বাংলাদেশে আসে এবং দেখা করে বাংলাদেশের সেনা অধ্যক্ষের সাথে। সেখানে তুরস্কের কিছু অতিথিও আসেন। এরপরই দেখা যায় তাদের সাথে আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি বই শেয়ার করে নেয় মোহাম্মদ ইউনুস। আর এখানেই দেখা যায় একটা অত্যন্ত জঘন্য ঘটনা। বইয়ের প্রচ্ছদে দেখানো হয়েছে একটা বৃহৎ বাংলাদেশের ম্যাপ, যেখানে ভারতের উত্তর পূর্বের একাধিক অঞ্চলকে বাংলাদেশের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে অসম, মেঘালয় এবং ত্রিপুরা অন্তর্ভুক্ত। আর ভারত এটাকে কোনো ছোট ভুল হিসেবে মনে করেনি, বরং দেখেছে একটি সাংকেতিক পদক্ষেপ হিসেবে। এরপর দিনটা 6ই নভেম্বর জানা যায় লালমনিরহাট বেস শুধু সংস্কার করা হচ্ছে না, ওই এয়ারবেসে এয়ার ডিফেন্স সিস্টেমও লাগাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি তৈরি হচ্ছে 14টি এয়ারক্রাফট রাখার হ্যাঙ্গার। অর্থাৎ আগে যখন ভারত জিজ্ঞেস করলো, তখন বাংলাদেশ জানালো কোনো সামরিক উদ্দেশ্যে ব্যবহার হবে না। তবে হঠাৎ ডিফেন্স সিস্টেম কিংবা এয়ারক্রাফট হ্যাঙ্গারের প্রয়োজনীয়তা কেন পড়লো? পাকিস্তানের যুদ্ধ জাহাজ এবার বাংলাদেশে। এরপর 10ই নভেম্বর আরো একটা জিনিস দেখা যায়। পাকিস্তানের যুদ্ধ জাহাজ PNS সেফ পাক নৌ প্রধানের সাথে বাংলাদেশে আসে, যা বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবার। এর উদ্দেশ্য নাকি দুই দেশের মিত্রতা বাড়ানো, কিন্তু আদেও কি এই কথা সত্য? মিত্রতা বাড়াতে এত বড় যাত্রা? ভাবুন, সেই পাকিস্তান যাদের অত্যাচার থেকে ভারত স্বাধীন করেছিল বাংলাদেশকে। ভারত বিরোধী জাকির নায়েককে জামাই আদর করছে বাংলাদেশ। এর আগে 2016 সালে বাংলাদেশের হোলি অটিসন বেকারিতে একটি জঙ্গি হামলা হয়, যার পর জাকির নায়েক ও তার পেস টিভিকে বাংলাদেশ থেকে ব্যান করে শেখ হাসিনা। কারণ বেকারিতে আক্রমণকারীদের মধ্যে একজন জানায় তারা জাকির নায়েকের ভাবধারা ও ভাষণে উদ্বুদ্ধ হয়ে এই কাজ করেছে। বাংলাদেশের কাঁধে কাঁধ মিলিয়ে ভারতও জাকির নায়েককে ব্যান করে। আর এই ঘটনার 9 বছর পর 2025 সালে সেই জাকির নায়েককে পুনরায় স্বাগতম জানাচ্ছে বাংলাদেশ। সাথে আসছে হাফিজ সঈদের সহযোগী ইবতিসাম ইলাহি জাহিরও। আর কি কারণে সেটা আর বলার দরকার নেই। তবে ভারতও কিন্তু চুপ করে নেই। উড়ি সিনেমার একটা ডায়লগ ছিল, ये हिंदुस्तान अब चुप नहीं बैठेगा, ये नया हिंदुस्तान है। हिंदुस्तान अब चुप नहीं बैठेगा, ये नया हिंदुस्तान है। আর তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে বাংলাদেশে, যখন হঠাৎ করে বাংলাদেশের একটি হোটেলে মৃত পাওয়া যায় জ্যাকসন নামের এক উচ্চপদস্থ মার্কিন অফিসারকে, যিনি নাকি বাংলাদেশের মাটিতে বসেই করেছিলেন মোদীকে হত্যার ছক। তবে ওই অফিসারকে কারা মেরেছে সে নিয়ে এখনো বিশদ তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ থেকে আসা যে কোনো অভিযান কিভাবে আটকাতে হবে তার পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে ফেলেছে ভারত। গ্রেটার বাংলাদেশ ম্যাপ প্রকাশ্যে আসতেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কড়া ভাষায় বার্তা দিয়েছেন ইউনুসকে। জানিয়েছেন, নিজেদের সংযত করুন, বাংলাদেশের সাথে আমরা কোনো দ্বন্দ্ব চাই না। আমরা চাই আমাদের সম্পর্ক বন্ধুত্ব এবং সহযোগিতার হোক, তবে প্রয়োজন হলে আমরা সব ধরনের প্রতিক্রিয়া দিতে পারি। এরপর 8ই নভেম্বর জানা যায় ভারত নিজেদের চিকেন নেকে বসিয়েছে 3টি নতুন গ্যারিসন সেটআপ, যার কাজ অতিরিক্ত নিরাপত্তা দ্রুত প্রতিক্রিয়া প্রদান। যার মধ্যে একটি বসানো হয়েছে অসমের ধুবড়ী জেলার বামুনিতে, একটি বিহারের কিষানগঞ্জে, আর একটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। এরপর 9ই নভেম্বর অসমে করা হয়েছে এয়ারফোর্সের মহড়া। শিলিগুড়ি করিডোর একটি গুরুত্বপূর্ণ 22 কিমি চওড়া জায়গা, যা ভারতের অন্যান্য রাজ্যগুলোর সাথে উত্তর পূর্বের রাজ্যগুলোকে জোড়ে। ম্যাপ দেখলে ভালো করে বুঝতে পারবেন এই জায়গাটা দেখতে অনেকটাই মুরগির গলার মতো সরু, আর তাই এই জায়গাকে চিকেন স্নেক বলা হয়। এটি ভারতের জন্য যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এলাকা, তাই ইতিমধ্যে ভারত নিয়েছে একাধিক পদক্ষেপ, যার মধ্যে রয়েছে শিলিগুড়ির কাছে সুকনায় অবস্থিত রয়েছে ত্রিশক্তি কর্পস এর সদর দপ্তর, যারা বর্তমানে করিডোরের প্রতিরক্ষার দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের হালচাল শুরু হওয়ার পর থেকে এরা নিয়মিতভাবে যুদ্ধ এবং লাইভ ফায়ার মহড়া করছে, যার মধ্যে রয়েছে T-19 ট্যাঙ্ক সহ উঁচু জায়গা এবং নদী তীরবর্তী অঞ্চলের প্রস্তুতিও।
দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে রাফালের যুদ্ধ বিমান, মিগ ভ্যারিয়েন্ট এবং একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট, যা আক্রমণাত্মক এবং প্রতিরোধ ক্ষমতা উভয় নিশ্চিত করে। এছাড়াও এই অঞ্চলে উন্নত ত্রিমাত্রিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তৃতীয়ত, অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনী তাদের ড্রোন যুদ্ধের ক্ষমতা বৃদ্ধি করেছে। সেখানে রাখা হয়েছে এফপিভি অশ্বনী প্লাটুন এবং কামিকাজে ড্রোন। শুধু তাই নয়, নির্ভুল আক্রমণের জন্য তৈরি করা হয়েছে ভৈরব ব্যাটালিয়ন। রেগুলার ইনফ্যান্ট্রি এবং এলিট প্যারা স্পেশাল ফোর্স মিলিয়ে এই ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। চতুর্থত, সেবক থেকে রংপুর মধ্যে রেলপথ করা হচ্ছে, যাতে সরাসরি সীমান্তে সৈন্যদের পাঠানো যায়। ইতিমধ্যে সেই কাজ চলছে। পঞ্চমত, বাগডোগরা থেকে IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের পরিচালনা করা হচ্ছে। এছাড়া হাসিমারা, আলিপুরদুয়ার এবং বালুরঘাটে নতুন রাডার স্টেশন এবং হেলিপোর্ট যোগ করা হয়েছে। ষষ্ঠত, বিদেশের থেকে ভারতের যেটা শেখা উচিত। প্রথমত, আমেরিকা কিভাবে পানামা খালের নিরাপত্তায় স্যাটেলাইট এবং সাইবার মনিটরিং চালায়, সেইভাবে শিলিগুড়ি করিডোরের ক্ষেত্রেও স্যাটেলাইট এবং সাইবার মনিটরিং চালাতে পারে ভারত। অন্যদিকে শিলিগুড়ি করিডোরের থেকেও ছোট ইসরায়েলের একটি 15 কিমি সংকীর্ণ জায়গা রয়েছে, কিন্তু ইসরায়েল সেন্সর থেকে শুরু করে মাটির তলায় লজিস্টিক, এমনকি দ্রুত প্রতিক্রিয়া প্রদানকারী ফোর্স রেখে সেই জায়গার নিরাপত্তা দিচ্ছে। এইভাবে ভারতও শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়াতে পারে। সম্প্রতি দিল্লির বিস্ফোরণ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, এমনকি কিভাবে ভারতে একটি বড় জঙ্গিহানার ছক ভারতীয় বিভিন্ন সংস্থা বানচাল করেছে সেটাও আমরা দেখেছি। কিন্তু বিপদ এখনো কাটেনি। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের বিরুদ্ধে কি করা উচিত ভারতের? কমেন্ট বক্সে জানান আপনার মতামত।